একবার ভাবুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখন বাড়ি থেকে বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন, কতক্ষণ থাকছেন, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, এই সব খবর এইখান থেকে কাশ্মীরে পাঠানো হচ্ছে নিয়মিতভাবে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান থেকে। এই গ্রেপ্তার করার পর এরকম মারাত্মক তথ্য উঠে আসছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি, কাশ্মীরে কার কাছে পাঠাচ্ছিল এইসব তথ্য, কেন, তারা কারা? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গতকাল রাত্রিবেলাতেই আটক করা হয়েছিল প্রথমে বেঙ্গল এসটিএফ এর তরফে, এবং তারপর তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্ধমানে তাকে একটি সেফ জোনে রাখা হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল এই হামিম মণ্ডলের, এবং তিনি কোনো রকম স্লিপার সেল হিসেবে কাজ করছিলেন না। তাকে সাজ্জাদ ভাট গোষ্ঠী মূলত এ রাজ্যে এখানে তার মাধ্যমে তাকে ব্যবহার করতো, অর্থাৎ তার থেকে বিভিন্ন তথ্য নিত। বেঙ্গল এসটিএফ এর সদস্যরা তেমনটাই জানতে পেরেছে, এবং গতকাল রাত থেকে দিনভর জেরায় বেঙ্গল এসটিএফ এর তরফে যা তথ্য পাওয়া গেছে, যেটা দেখা যাচ্ছে যে এই হামিম মণ্ডল বর্তমান মুখ্যমন্ত্রীর বিভিন্ন লোকেশন তিনি পাঠাচ্ছিলেন কাশ্মীরে সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে। এরকম কিছু তথ্য বেঙ্গল এসটিএফ পেয়েছে, এবং বেঙ্গল এসটিএফ সেই তথ্য পাওয়ার পর ইতিমধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরেও সেটা জানিয়েছে যে তার কাছে মুখ্যমন্ত্রী সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, বিশেষ করে তার লোকেশন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে। যদিও সেটা বর্তমানে ক্রস ভেরিফাই করছে বেঙ্গল এসটিএফ, যে তিনি যে তথ্য পাঠাচ্ছেন বা তিনি বেঙ্গল এসটিএফকে জেরাতে যা জানিয়েছেন তার সঙ্গে কতটা সত্যতা রয়েছে সেটাই নিশ্চিত হতে চাইছে বেঙ্গল এসটিএফ বলেই সূত্র মারফত খবর। এবং সেই কারণেই বেঙ্গল এসটিএফ গোটা তাকে জেরা করে যে তথ্যগুলি পাচ্ছে সেগুলি যাচাই করছে। তার কারণ যে তথ্যগুলি ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী দলের হাতে এসেছে, সেখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে কতটা তথ্য রয়েছে সেই বিষয় সম্পর্কে আরও নিশ্চিত হতে চাইছে, এবং সেই কারণেই তদন্তের যে আওতা সেই আওতা আরও বাড়ানো হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, গোটা বিষয়টি নিয়েই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই বৈঠক করবে। বিশেষ করে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বেঙ্গল এসটিএফ, ডিরেক্টর অফ সিকিউরিটি এবং রাজ্য পুলিশের ডিজিপি একটি বৈঠকে বসতে চলেছে খুব শীঘ্রই। তার কারণ যেহেতু মুখ্যমন্ত্রী সিকিউরিটি সংক্রান্ত বিষয় উঠে এসেছে, সেই কারণেই বেঙ্গল এসটিএফ এখনো পর্যন্ত তদন্তে কি কি তথ্য পেল সেই তথ্য নিয়ে সার্বিক পর্যালোচনায় বসতে চলেছে রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা। খুব শীঘ্রই সেই বৈঠক হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তৃতীয়ত, বেঙ্গল এসটিএফ এর হাতে একটি, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে শরদিন্দু বর্ধমান থেকে। শরদিন্দু, এই বর্ধমান থেকে হামিদ মণ্ডলকে এসটিএফ, বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। হামিদ মণ্ডল কে? এই হামিদ মণ্ডল কোথায় থাকতো বর্ধমানে? সে কি একা থাকতো? তার সঙ্গে আর কারা থাকতো? কোন জায়গায় থাকতো জানতে চাইবো শরদিন্দু। অতনু, যেটা জানা যাচ্ছে যে এই যে রেনেসাঁ উপনগরী বর্ধমানের নবাবহাটে, সেখানের থাকতো এই হামিদ মণ্ডল, এবং তার সঙ্গে আরো 4 জন থাকতো এমনটাই জানা যাচ্ছে। খুব গোপনে সেখানে হানা দেয় এসটিএফ, এবং তাকে সেখানের একটি জিম থেকে তাকে গ্রেফতার করা হয় বা তাকে ধরা হয়। সে সময় জিমে ছিল এবং সেই জিম থেকে তাকে ধরা হয়। এবং এই যে রেনেসাঁ উপনগরী, এটি একেবারে বর্ধমান শহরে ঢোকার মুখে এবং 19 নম্বর জাতীয় সড়কের একেবারে গায়ে। ফলে এই যে এখান থেকে বিপদ বুঝলেই জাতীয় সড়ক ধরে একেবারে দিল্লি কলকাতা যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক ধরে চলে যাওয়া যেত। আসানসোল, দুর্গাপুর, বীরভূম থেকে শুরু করে সব জায়গায় চলে যাওয়ার পক্ষে খুব আদর্শ জায়গা ছিল এই যে রেনেসাঁ উপনগরী, কারণ পাশেই জাতীয় সড়ক। ফলে খুব যে রেনেসাঁ উপনগরী, তার পাশেই জাতীয় সড়ক, ফলে খুব তাড়াতাড়ি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যেত, এবং সেই জন্যই এই জায়গাকে বেছে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সে ব্যাপারে আশপাশের বাসিন্দাদের কোন রকম ধারণা ছিল না, কারণ অনেকেই সেখানে বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, সেখানে থাকেন না, সেই বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন। অনেকে থাকেন, তারা ব্যবসার কাজে বেরিয়ে যান, রাতে ঢোকেন কি ঢোকেন না। ফলে এই এলাকায় কারা আসছে, কারা থাকছে, ফাঁকা বাড়িতে কারা আসছে, এ ব্যাপারে কোন রকম তথ্য কারু কাছে নেই। সেই সুযোগের কাজে লাগিয়েছে এই জঙ্গি, অর্থাৎ সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি। এই আবাসন তুমি বলছিলে, এই সেই রেনেসাঁ আবাসন, যে আবাসনে লুকিয়ে থাকা সবচেয়ে সহজ,
প্রথমত আবাসনে যারা থাকেন তাদের মধ্যে অনেকে এনআরআই, ফ্ল্যাট বন্ধ, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে জানা সম্ভব নয়, ভাড়া দিয়ে থাকেন ফ্ল্যাট, যখন ভাড়া দিচ্ছেন সব তথ্য সবসময় যাচাই করা হচ্ছে কি, প্রশ্ন থেকেই যাচ্ছে, হয়তো সব তথ্য যাচাই হচ্ছে না, সেই জন্য এইখানে থাকা এবং এখান থেকে নিজেদের অপারেশন চালিয়ে যাওয়া সহজ, সেই জন্য এই ধরনের কোনো আবাসন বেছে নেওয়া এবং এই রেনেসা আবাসন ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় যে এখান থেকে প্রয়োজন হলে বিপদ বুঝলে সরে যাওয়া খুবই সহজ, সেই জন্য এই আবাসন বেছে নেওয়া। কিন্তু এইখানে বসে হামিদ মণ্ডল কি করছিল, আর তার সঙ্গে যে চারজন কি করছিল হামিদ মণ্ডল, এখান থেকে মুখ্যমন্ত্রীর যাবতীয় খোঁজ নিচ্ছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, তার লোকেশন কি, সেই সব, অর্থাৎ জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী। শরদিন্দু, একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী অনেক সময় কিন্তু এই যে সড়ক পথ অর্থাৎ 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে দুর্গাপুর, আসানসোল, যে বাঁকুড়া, এই সব জায়গায় যেতে পারেন। তাই যেহেতু সে খোঁজ নিচ্ছিল, মুখ্যমন্ত্রীর গতিবিধির ব্যাপারে খোঁজ রাখছিল, তাই তাদের টার্গেট মুখ্যমন্ত্রী কিন্তু হতেই পারতেন, এবং সেই রকম একটা সম্ভাবনার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন প্রাথমিক তদন্তে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা যে তথ্য পাওয়া গেছে। কারণ এই জাতীয় সড়কের যে কোনো জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে টার্গেট করা যেত, যে কোনো উঁচু বাড়ি থেকে টার্গেট করা যেত, সেক্ষেত্রে রেনেসা উপনগরী থেকে সেই অপারেশন চালানো কিন্তু খুবই সহজ হতো। কারণ এই দক্ষিণবঙ্গের এই এলাকায় অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অনেক ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী সড়ক পথ ব্যবহার করছেন এবং বর্ধমানের উপর দিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছেন, এবং এই যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা সেই দিকেই পড়ে হচ্ছে রেনেসা উপনগরী। অর্থাৎ সেই কারণেই কিন্তু বলা যায় যে মুখ্যমন্ত্রীর উপর নজরদারি, তার খোঁজ খবর দিচ্ছিল, তা মুখ্যমন্ত্রীও এই জঙ্গি গোষ্ঠীর সাজ্জাদ ভাট গোষ্ঠী কাশ্মীরের, সেই সাজ্জাদ ভাট গোষ্ঠীর কিন্তু নজরে থাকতে পারে, এবং সে কারণেই 5 জন তারা এসেছিল। এখন এখানে 5 জন ছিল, আরো কোথাও 5 জন আরো কেউ ছিল কিনা সেই বিষয়টাও কিন্তু এসটিএফ দেখছে, এবং সেই জায়গাতেও তল্লাশি চলছে। বা বাকি 4 জন কোথায় গেল, বর্ধমানের কথা তুমি বলছিলে, ভৌগোলিকভাবে এই বর্ধমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং জঙ্গি কার্যকলাপ বা নাশকতা কার্যকলাপ করে তারপর এখান থেকে সরে যাওয়ার সহজ অনেকগুলো রাস্তা রয়েছে, সেই জন্য বর্ধমান পছন্দের জায়গা, এটা আমরা জানি। কারণ আমরা ঠিক যদি কয়েক বছর পিছিয়ে যাই, ঠিক আজ থেকে 12 বছর যদি আমরা পিছিয়ে যাই, আমরা 2014 সালের কথা বললে খাগড়াগড়ের কথা বলবো, এখান থেকে খাগড়াগড়ের দূরত্বও বেশি নয়। ঠিক খাগড়াগড়ের পাশেই বলা যেতে পারে এই এলাকা। কারণ আমরা দেখেছিলাম যে খাগড়াগড় কাণ্ড অর্থাৎ বর্ধমান বিস্ফোরণ কাণ্ড 2রা অক্টোবর মহাষ্টমীর দিন দুর্গাপুজোর যে ঘটনা ঘটেছিল, এবং তারপরেই সেই জঙ্গি কার্যকলাপ সামনে এসেছিল, এবং সেখান থেকে দেখা গেছে 1-2 কিলোমিটার অন্তর জঙ্গি ডেরা ছিল। তাই সেই জঙ্গি ডেরা কিন্তু দেখা যাচ্ছে খাগড়াগড়ের 4.2 কিলোমিটারের মধ্যে এই যে রেনেসা উপনগরীর এই এলাকা, এটাও কিন্তু সেই খাগড়াগড়ের পাশেই পড়ে। এখন যেহেতু খাগড়াগড়ের ঘটনা ঘটে গেছে, জঙ্গিরা আর এখানে ডেরা বাঁধবে না এমন একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং যেহেতু রেনেসা উপনগরীতে কেউ কাউকে চেনে না, সেই সুযোগটাই কিন্তু আবারও কাজে লাগিয়েছে এই জঙ্গি গোষ্ঠী এবং সাজ্জাদ ভাট গোষ্ঠী, পুলওয়ামা কাণ্ডের সঙ্গে জড়িত যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর একেবারে হানিফ মণ্ডল সহ 5 জন এখানে ডেরা বেঁধেছিল। তারা মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিল, তাই মুখ্যমন্ত্রী তাদের টার্গেট ছিল কিনা এ বিষয়ে কিন্তু এসটিএফ এই বিষয়টিকে বিশেষ জোর দিয়ে দেখছে। পাশাপাশি অবস্থানগত কারণে একেবারে বর্ধমান শহরে খুব সহজে চলে আসা যায়, আবার কোনো রকম বিপদ আঁচ করলে রেনেসা থেকে বেরিয়েই 19 নম্বর জাতীয় সড়ক ধরে দিল্লি পৌঁছে যাওয়া যায়, বা দিল্লি থেকে কাশ্মীর পৌঁছে যাওয়া কোনো সেরকম কঠিন ব্যাপার নয়। আবার খুব সহজেই জাতীয় সড়ক ধরে 1-1.5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাওয়া যায়, সেখান থেকে ফিরে আসা যায়। সব মিলিয়ে অবস্থানগত দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির একদম খুব একটা ভালো পয়েন্টকেই তারা বেছে নিয়েছিল তাদের ঘাঁটি করার জন্য, এবং বিশেষ করে যে জায়গায় বাঁচা হয়েছিল সেই জায়গা অভিজাত এলাকা, সেখানে কেউ কারো খোঁজ রাখে না, পাশের ফ্ল্যাটে কে থাকে কেউ জানে না, ফলে সেই জায়গাতেই
ঘাঁটি গেড়েছিল সাজ্জাদ ভাটপোস্টির এই সদস্য সহ 4-5 জন। এখন একটা জিম থেকে তাকে এসটিএফ তাকে বা এসটিএফ এর জালে এসে ধরা পড়ে। এখন তাদের কার্যকলাপ কি ছিল, আরো কোথাও ঘাঁটি ছিল কিনা খাগড়াগড় তার আশপাশ এলাকা বিভিন্ন জায়গায়, বীরভূম, বর্ধমান, এর ক্ষেত্রে আমরা যেমন খাগড়াগড় কাণ্ডে দেখেছিলাম যে বিভিন্ন জেলায় তাদের ঘাঁটি ছিল, এক্ষেত্রেও তারা ঘাঁটি গেড়ে কোথায় কোথায় ছিল সেই সব বিষয়ে খোঁজ নিচ্ছে এসটিএফ। বাকি 4 সদস্য কোথায় গেল, আরো কোথায় তাদের ঘাঁটি ছিল, সেই সব বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা পুলিশ সূত্রে, এসটিএফ সূত্রে জানতে পারছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের সামনে এসেছে, সেই সব তথ্যের ভিত্তিতে আরো কয়েকজনকে তোলা হতে পারে বা ধরা তারা পড়তে পারে। এমনিতেই যে রাজ্যের যে সীমানা এলাকাগুলি যেখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব সেই সব থানা এলাকাগুলিকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, সেই সব জায়গাতে চরম বলা যায় তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি চলছে, রাস্তায় গাড়ি